গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ। ঐক্যে জোর তারেক রহমানের। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে প্রাণহানির ক্ষতিপূরণ দিতে হবে ঠিকাদারকে, দাবি ডিএমটিসিএল এর। প্রকল্প বুঝে না পাওয়ার যুক্তি, তদন্তে গাফিলতি চিহ্নিতের পরামর্শ। গঞ্জে 57 প্রসূতি, 362 নবজাতকের মৃত্যু। দুর্গম যাতায়াত ব্যবস্থা ও সচেতনতার অভাবই কারণ। গর্ভবতী মায়েদের সুরক্ষায় বিশেষ উদ্যোগের আশ্বাস। এবং শাটডাউনের মারাত্মক প্রভাব মার্কিন অর্থনীতিতে। কর্মী ছাঁটাই, বেতন আটকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। 20% ফ্লাইট বন্ধের শঙ্কা। স্থগিত হচ্ছে খাদ্য সহায়তা তহবিল। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার করছে 5 আগস্টের পরাজিতরা। নতুন দেশ গড়ার সুযোগ বিনষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ কেউ। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তারেক রহমান। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে ঐক্যের আলোচনা প্রস্তুত থাকলেও বিএনপি কোনো দলকে রেফারির ভূমিকায় চান না বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের সুপারিশ জমা হওয়ার পর থেকে সনদ বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন আর নোট অফ ডিসেন্ট ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। মাঝে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। শনিবার বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাও দেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ফ্যাসিবাদ আমলের গুপ্ত শক্তি আবারও একই কৌশলে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। এদিকে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের সীমারেখা নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকায় চান না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সব সময় আলোচনায় আগ্রহী যাব, কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। এছাড়া নির্বাচন কমিশনকে ডিসেম্বরেই তফসিল ঘোষণার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমরা মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। এদিকে জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন,
ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রেস সচিব। চাহিদা সেটাকে আমরা তুলে আনতে পারি না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনের রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গ্রুপে কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারির পর প্রশ্ন উঠেছে, কারা দেবে এই অর্থ? ডিএমটিসিএল বলছে এখনও প্রকল্প বুঝে নেননি তারা, তাই ক্ষতিপূরণ মেটানোর দায় নিতে হবে ঠিকাদারকে। আর আইনজীবী বলছেন দায় এড়াতে পারে না পরিচালনা প্রতিষ্ঠানও। তদন্তের মাধ্যমে গাফিলতি চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ তার। আরও জানাচ্ছেন মনির হোসাইন। মেগাসিটি ঢাকা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল, নগর জুড়ে এত মেগা প্রকল্পের ভিড়ে প্রশ্ন যখন নাগরিক নিরাপত্তা, উত্তর তখন আবুল কালাম আজাদ। 26 অক্টোবরের দুপুর ফার্মগেট মেট্রো রেলের নিচে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আজাদ। তারপর থেকেই আলোচনায় মেগা প্রকল্পের নিরাপত্তা। প্রশ্ন ওঠে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারের ক্ষতিপূরণ নিয়েও। দুর্ঘটনার দিন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আজাদের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন সেতু উপদেষ্টা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এরই মধ্যে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। পরে 29 অক্টোবর আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন প্রশ্ন, কারা দেবে এই ক্ষতিপূরণ? আইনজীবীরা বলছেন হুট করেই কাউকে দোষারোপ না করে তদন্তের মাধ্যমে যাদের গাফিলতি পাওয়া যায় ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই। কারা ওন করে, কারা চালাচ্ছেন, এর সবারই দায়িত্ব আছে। যিনি কন্ট্রাক্টর তার নেগলিজেন্স থাকলে এটা কমিটি একটা করেই করতে হবে। এটা কিন্তু আপনি হুটহাট বলতে পারবেন না যে এই এমডিকে দেওয়ার জন্য, হুটহাট বলতে পারবেন না কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য, তাই না? এই নেগলিজেন্সটা কি, এটা কমিটির মাধ্যমে তদন্ত করে বের করে তারপরে নির্ধারণ করতে হবে কার লায়াবিলিটিস। এই যে নেগলিজেন্সের কারণে বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, এটা কিন্তু এই মুহূর্তে এটাকে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনা উচিত। কারণ আমরা যে কটা ঘটনা দেখছি সবগুলো হাইকোর্টে রিট এবং সেই প্রেক্ষিতে হয়তো ক্ষতিপূরণ বা সেই
এইভাবে আলোচনা চলছে। মেট্রো রেল আইন 2015 অষ্টম অধ্যায়ে উল্লেখ আছে, মেট্রো রেল পরিচালনাকালে কেউ ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ দিতে হবে লাইসেন্সিকে। সেক্ষেত্রে দায় আসে ডিএমটিসিএল এর ওপর। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এখনও ঠিকাদার থেকে প্রকল্প বুঝে নেননি তারা, তাই পুরো দায়িত্ব নিতে হবে ঠিকাদারকে। সেই সঙ্গে ত্রুটিগুলো ঠিক না হলে পারফরমেন্স সনদ দেয়া হবে না বলেও জানান তিনি। হাইকোর্টের রোল যেহেতু হয়েছে, এটা আমরা তো মানতেই হবে। কিভাবে মানবো, কতটুকু মানবো, সমস্ত কিছু সময় সাপেক্ষ। খালি নীতিমালা কোনোটাই নাই এখন, এই জায়গায় নাই, মেট্রোর জন্য কোনো সেপারেটলি নাই। বাট যেহেতু এখনও কন্ট্রাক্টার্স কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, এদের ডিফেক্টস এখনও সম্পূর্ণভাবে বোঝায় দেয় না আমাদের। আমরা যা ডিফেক্টস পাইছি আমরা সমস্ত কিছু নোটিফাই করছি। যেহেতু এখনও বোঝায় দেয় নাই, অবশ্যই এটা কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের দায়িত্ব। মেট্রো রেলের ত্রুটি সহ ক্ষতিপূরণের বিষয়টি তদন্তাধীন দাবি করে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরি দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন ডিএমটিসিএল এমডি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে পিকআপ, অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কার। শনিবার রাতে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের দাবি, মোটরসাইকেলে 3 জন এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা 2টি গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। হঠাৎ করে আমরা 3 জনই দৌড় দিছি, রাস্তার উপর দৌড় দিছি। দৌড় দিয়ে আহত চেয়ার অ্যাম্বুলেন্সের পিছনে দিয়ে 2 জন লোক দৌড় দিছে। 3 জন ছিল, একজন বাইক নিয়ে। গতি করছে ভাই, ইচ্ছা করে সবার গাড়ি আছে, আমার গাড়ি কেন আগুন লাগবে ভাই, ইচ্ছা করে করছে। সিলিন্ডার যেন বাস্ট না হয় গাড়িতে, আমরা ওইভাবে হ্যান্ডেল করে আগুনটাকে নিয়ন্ত্রণে আসে, আগুনটা নির্বাপন করছি আর কি। সকালের সময় আরও থাকছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল, মিলছে না প্রতিশ্রুত ক্ষতিপূরণ। আন্তর্জাতিক সম্মেলনে রাজনৈতিক ও কূটনীতিতে জোর দেওয়ার আশ্বাস। পুলিশ সদর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে সুপারিশের পরও এখনও চাকরিতে যোগ দিতে পারেননি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তা। ট্রেনিংয়ের আগে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করায় 17 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর আশার আলো দেখলেও তাতেও গুড়ে বালি। প্রধান উপদেষ্টার দফতরে ফাইল আটকে থাকায় কবে যোগ দিতে পারবেন চাকরিতে, তার উত্তর জানেন না কেউ। স্বপন আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার। সেই ইচ্ছে থেকেই 2006 সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায়। সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার। কিন্তু 17 বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার। আমার মাও কিছুদিন পরে মারা যায়। আমার ভিতরে দুঃখ, এই পুলিশ বাহিনীতে আমি আর যোগ দিতে পারিনি। আমার এই যোগদান বাবা দেখে যেতে পারে নাই। পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না। রাজবাড়ীর আশরাফুল আলম নিয়ম মেনে 2006 সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন। সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিংয়ের আগে বাতিল হয়ে যায় নিয়োগ। চাকরিতে যোগদানের আশায় 1.5 যুগ পার হয়ে গেলেও বিয়ে করতে পারেননি তিনি। সব নিয়মে করে আমরা করছি, কিন্তু এটা ফল তো আমাদের না। আমি পোশাক পরে আমার আব্বুকে স্যালুট দিতে পারিনি। এখন আশায় আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে স্যালুটটা দিতে পারি। শাহিনুরের দাবি, সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হওয়ায় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও। পরবর্তীতে 6টা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু বগুড়া হওয়ার কারণে আমাকে ভাইবা থেকে আউট করে দেওয়া হয়। 2007 সালে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে 536 জন এসআই ও 221 জন সার্জেন্ট সহ মোট 757 জনের নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। সেই নিয়োগ বাতিলের 17 বছর পর 24-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে নিয়োগ বঞ্চিত 757 জনের মধ্যে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন। আবেদন যাচাই বাছাই করে বিবেচনার জন্য প্রধান উপদেষ্টার দফতরে ফাইল পাঠায় পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়। কিন্তু সেই ফাইলটি এখনও আটকে আছে অজানা কারণে। তার অধীনস্থ সরকারের পুলিশের প্রধান থেকে যে সুপারিশ, ওনারই অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির যে সুপারিশ, আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সুপারিশ এবং সেটা পুনর্বহালের যে সামারিটা ওনার কাছে গিয়েছেন, সত্যিই কি উনি দেখেছেন? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই। কী কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই। একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না, তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকারটা কি? 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল। একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দিন দিন সুনামগঞ্জে বাড়ছে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনা। চলতি বছরের প্রথম 9 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে 57 প্রসূতি, 362 নবজাতকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছেন দুর্গম যাতায়াত ব্যবস্থা, হাসপাতালে না নেওয়া ও সচেতনতার অভাবই এর কারণ। সিভিল সার্জন বলছেন গর্ভবতী মায়েদের সুরক্ষায় মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত সুনামগঞ্জে দিন দিন বাড়ছে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার সরকারি হাসপাতালগুলোতে 57 জন প্রসূতি এবং 362 জন নবজাতকের মৃত্যু হয়েছে, আর 215 জন প্রসূতি মৃত সন্তান প্রসব করেছেন। হাসপাতালে না এনে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করছেন অনেকেই, নেওয়া হচ্ছে ধাত্রীদের সাহায্য। এলাকাবাসী বলছেন দুর্গম যাতায়াত ব্যবস্থা ও সচেতনতার অভাবে এমন মৃত্যুর ঘটনা ঘটছে। অনেক সময় বাচ্চারও ঝুঁকি হয়, মায়েরও, মা বাচ্চা দুজনেরই ঝুঁকি হয়। যাত্রীরা প্রসব করতে যখন বাচ্চাটা একটু বাউ হয়, একটু বালাহরি করে, আর যদি একটু বেগটলা লাগে তেহারা করতে হারে না। ডেলিভারি কারণে বাচ্চারা মারাও যায়, এর লাগে আগে ওই ডাক্তারের কাছে আই। সিভিল সার্জন বলছেন গর্ভবতী মায়েদের সুরক্ষায় মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সন্তান না নেন। এছাড়া এই বিষয়টা নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করতেছে, আমরা ওনাদেরও নজরে আনার চেষ্টা করবো, ওই এলাকাটার জন্য ওনারা বিশেষভাবে নজর দেন। পরিবার পরিকল্পনা বিভাগের তথ্য মতে জেলায় 96 জন পরিবার কল্যাণ পরিদর্শিকার মধ্যে বর্তমানে 38 জন প্রসূতি মায়ের সেবা দিচ্ছেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। ময়মনসিংহ বিভাগে তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু হওয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। নেই ওষুধ, নেই পর্যাপ্ত চিকিৎসক। যেগুলো চালু সেগুলো যেন ধুঁকছে, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। ওবায়দুল হকের রিপোর্ট। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এটি। জরাজীর্ণ এই ভবনে এতদিন চিকিৎসা কার্যক্রম চললেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। কেন, কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি সেবাদানের এই প্রতিষ্ঠানটি, সে বিষয়ে জানা নেই কারো। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। 150-250 রোগী হয়, আমার ওষুধ থাকে না। ওনারা বললো যে 7-8 মাস ধরে ওষুধপত্র বন্ধ, তাহলে আমরা কই যাব? জেলার 28টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। এর মধ্যে যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 2টি স্বাস্থ্যকেন্দ্র। যে কয়েকটি চলমান আছে সেখানেও রয়েছে নানা সংকট। জনবল সংকট একটা বড় চ্যালেঞ্জ আমাদের। বেশিরভাগ জায়গাতে আমাদের এমবিবিএস ডাক্তার নেই, পদায়ন হবে খুব শীঘ্রই। সেটিতে ইনশাল্লাহ আমাদের এই জায়গাগুলোতে ডাক্তার আসবে। নাজুক অবস্থা ময়মনসিংহ জেলার 96টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। এই যেমন তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বাইরের সাইনবোর্ডে লেখা পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন ও নর্মাল ডেলিভারি সেবা দেওয়ার কথা, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় ভিন্ন চিত্র। নেই চিকিৎসক, নেই ওষুধ সরবরাহ, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। একজন ফার্মাসিস্টের উপর নির্ভর করে চলছে পুরো কেন্দ্র। একই চিত্র বিভাগের অন্য 2 জেলা শেরপুর ও নেত্রকোনাতেও। শেরপুরের 41টি ও নেত্রকোনার 58টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছেন মাত্র 12 জন করে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক মানুষেরা। এনা তো ওষুধের লাগে আসলাম, ওষুধ নাই, ওষুধ আসে নাই। রোগীরা আয়া ঘুরিয়া যায়, ওষুধ পায় না, ডাক্তার পায় না। রোগীরা তো বলে আমাদেরকে ওষুধ দেন, আমরা দিতে পারি না, ওষুধ আসে না, এই জন্য দিতে পারি না। যেগুলো আসে
প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা এখান থেকে দিতে পারতাম, রোগীদের ওষুধ কিনতে হতো না। এই যখন অবস্থা তখন অনেকটা অসহায়ত্বই প্রকাশ করলেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। যদিও নতুন নিয়োগ প্রক্রিয়া শেষে সংকট অনেকটাই কাটবে বলে আশা তাদের। বিশেষ করে আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ প্রায় 50% পদ শূন্য রয়েছে। তো যার জন্য আসলে একটু আমাদের সমস্যা হচ্ছে সেবা দিতে। আশা করি যে দ্রুত এগুলি সমাধান হবে, আমরা নিয়োগ দিতে পারবো। সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই সেবা কার্যক্রম আরও বৃদ্ধি করতে পারবো। সামনে আমাদের যে 48তম বিসিএসসি নিয়োগ আছে, এই নিয়োগ যদি মেডিকেল অফিসার পদায়ন করা হয় তাহলে আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারগুলোতে চিকিৎসক দিতে পারবো। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত 106টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ অনুমোদিত থাকলেও শূন্য 59টি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সুনামগঞ্জ হাওড়াঞ্চলের মিঠাপানির বাহারি সব মাছ। সকাল থেকে এসব মাছ নিয়ে ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে আসেন জেলে ও ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের মৎস্য অবতরণ কেন্দ্র, ওয়েজখালীর যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেই অবতরণ কেন্দ্রে এই মৎস্য অবতরণ কেন্দ্রে সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ জলমহল থেকে মাছ ধরে নিয়ে এসে এখানে পাইকারি বিক্রির জন্য নিয়ে আসেন। আমরা কথা বলেছিলাম এখানকার ক্রেতাদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে। তারা জানিয়েছেন যে গেল কয়েক মাস মাছের খরা থাকলেও এখন দেশে মাছের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে এবং বাজারে যথেষ্ট পরিমাণ মাছ উঠতে শুরু করেছে। তবে মাছের দাম অনেকটাই বেশির দিকে, কারণ আর কিছুদিন পরে অর্থাৎ কয়েক মাস পরেই শুরু হবে সুনামগঞ্জের জলমহলগুলিতে মাছ ধরা। সেই জলমহলগুলিতে মাছ ধরা শুরু হলে মাছের আমদানি আরও বাড়বে। তারা জানিয়েছেন এই মুহূর্তে সুনামগঞ্জের যে ওয়াসখালী মৎস্য অবতরণ কেন্দ্রে প্রচুর ব্যবসায়ী এসেছেন এবং অনেক ট্রাক এসেছে মাছকে বিভিন্ন জায়গা থেকে। আসলেও সুনামগঞ্জের মাছের যে এই আড়ত, ওয়াসখালীর এই মাছের আড়তটি মূলত সকালবেলা অর্থাৎ সকাল 8টা থেকে এখানে মাছ আসা শুরু হয় এবং পুরো 10টা পর্যন্ত এখানে চলে এই মাছ বেচা কেনা চলে। এখানে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বিক্রি করা হয়। আমরা আড়তে এবং মৎস্যজীবীদের সাথে কথা বলে জেনেছি যে এখন মাছের আমদানি অনেকটা আগে চেয়ে বেড়েছে এবং জলমহলগুলিতে আগামী কিছুদিন পরে দেশেরও মাছ আমদানি শুরু হবে এবং সেই হিসেবেই এখানে অনেক তাজা মাছ পাওয়া যায়। এখানকার আড়তের বৈশিষ্ট্য যদি বলি, এখানে দেখছেন যে হাওরের একদম ফ্রেশ তাজা মাছ, যেটা কোনো রকম বরফ ছাড়াই জেলেরা যেটা ধরে নিয়ে আসেন এবং এই যে অর্থাৎ জীবন্ত মাছ যেটা, সেই মাছগুলি এখানে উঠে। এখানে কোনো বরফ দেওয়া বা ফ্রিজিং করে রাখা কোনো মাছ ওঠে না। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জে এই মাছের আড়তে ক্রমশ বাড়ছে মাছের আমদানি। এই শীত যখন শুরু হবে তখন মাছের আমদানি আরও বাড়বে। তবে মাছের দাম যেটা বলছেন, মাছের দাম কিন্তু রয়েছে এখনও প্রচুর। এখানে ছোটো বড় সব ধরনের মাছই উঠেছে, কিন্তু মাছের দামের যে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এখানে মাছের দাম অনেক বেশি। এই দামটা হয়তো আর কয়েক মাস পরে অর্থাৎ 1-2 মাস পরে মাছের আমদানি যখন আরও বাড়বে তখন কমে যাবে। আমরা কথা বলেছিলাম এখানকার মৎস্যজীবীদের সাথে, তারা জানিয়েছেন যে গেল কয়েক মাসের খরা খাটিয়ে এখন এই বাজারে মাছ আসতে শুরু করেছে এবং এই মাছ আমদানি আগামী কয়েক মাসের মধ্যে আরও বৃদ্ধি পাবে এবং দামও আরও অনেকটা কমে আসবে। আমরা কথা বলেছিলাম এখানকার মৎস্য অফিসারের সাথে, তিনি জানিয়েছেন যে এই ডিসেম্বর মাসে সুনামগঞ্জের জলমহলে মাছ ধরা শুরু হলে এই মাছের আমদানি আরও বাড়বে। তো এই ছিল সুনামগঞ্জের মাছের আড়ত থেকে সবশেষ। সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সকালের সময় আরও থাকছে। অনেকে ওর মিসবিহেভে দেখা যাচ্ছে আমার কাছে এসে কমপ্লেন করতো যে ওর জন্য আমার এরকম মেন্টাল প্রবলেম হচ্ছে। অনেকে কান্নাকাটিও করে। অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জুনিয়র ক্রিকেটারদের মানসিক টর্চারের অভিযোগ রুমানার। জাহানারা ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বড় ভুক্তভোগী। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি, ক্ষতিপূরণ এখনও অধরাই। তাই আসন্ন COP30 সম্মেলনে দাবি দাওয়া জোরালোভাবে তুলে ধরতে কূটনৈতিক ও বাস্তব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ বাড়ছে প্রতি বছরই।
এসব অঞ্চলে কমছে ফসলি জমি আর ফসলের উৎপাদন। বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন বহু মানুষ। লবণাক্ততা বৃদ্ধিতে সুপেয় পানির সংকটও বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে গড়ে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফসল হয় না, লবণ পানি খুবই এটা অসুবিধা। খুব ঘূর্ণঝড়, তাতে করে আমাদের সব ডুবে যায়, পানিতে ডুবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। লবণ পানি ঢোকে, আমাদের ফসলের ক্ষতি হয়, মানুষ চলে যায়, তারপর হলো ফসলের ক্ষতি হয়, নিজেদের গরু বাছুর ছাগল হাঁস খুঁড়ো কিছুই থাকে না। আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলিম শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে বিশ্বের 198টি দেশের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা করবেন। বিশ্বব্যাংকের তথ্য বলছে বাংলাদেশে বার্ষিক জলবায়ু ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে $3.2 বিলিয়ন। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের অন্যতম মূল বিষয় ক্ষতিপূরণ তহবিলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ। ক্ষতিপূরণ আদায়ের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বেসরকারি সংস্থা ও তরুণ জলবায়ু কর্মীরাও এ সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছেন। ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন, এসব বিষয় নিয়ে এবারও বাংলাদেশের দাবি থাকবে জোরালো। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা যেই দাবিটা উত্থাপন করেছি যে লোন হিসেবে না, কিন্তু আমাদেরকে গ্রান্ট হিসেবে দিতে হবে। সো এই গ্রান্টিং এর ব্যাপারে আমরা COP30-তে আমরা এবার এই বিষয়টাকে হাইলাইট করব। 300 বিলিয়ন থেকে এটাকে আমরা 1.3 ট্রিলিয়নে নিয়ে যেতে চাই। এটা তো ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড এবং থার্ড ওয়ার্ল্ডের ফাইট। এটা কতটুকু পারা যাবে, কতটুকু কমিটমেন্ট করবে, সেটা নির্ভর করে হচ্ছে কি যেটা নেগোসিয়েশনের উপরে। সম্মেলনে উপকূলীয় ক্ষতি, বাস্তুচ্যুতি ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিতে চায় বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট দফতর ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ এবং দাবিনামা চূড়ান্ত করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের অভিজ্ঞতা তুলে ধরতে বিশেষ উপস্থাপনাও ক্লাইমেট জনিত কারণে যেগুলি হচ্ছে সেগুলি থেকে আমরা চাইব পরিত্রাণ কিংবা এগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটার জন্য আমরা কি ধরনের ফান্ড অ্যাকুমুলেট করতে পারি। 11 দিনব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জামালপুরের ইটাইলে ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা এলাকাবাসী। নদের গর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি, ঘরবাড়ি, ফসলের জমি। বাসিন্দাদের অভিযোগ নদ খননের কারণেই দেখা দিয়েছে ভাঙন। তবে বিআইডব্লিউটিএ বলছে ড্রেজিং শেষ হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে অঞ্চলের মানুষ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ব্রহ্মপুত্রের নাব্যতা বাড়াতে 2021 সাল থেকে শুরু হয় 227 কিলোমিটার খনন কাজ। 96টি পয়েন্টে চলছে ড্রেজিং কার্যক্রম। এর মধ্যে ময়মনসিংহ অংশে 46টি ড্রেজার দিয়ে খনন করা হচ্ছে। তবে খনন চলাকালে জামালপুরের ইটাইল অংশে ভাঙন চলছে। স্থানীয়দের অভিযোগ খনন শুরুর পর থেকেই গত 4 বছর ধরে বিভিন্ন এলাকায় নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ। এতে আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। ওদের আমরা অনেকভাবে অনুরোধ করছি, তোমরা এই জায়গায় বালুগুলা তুইলো না। অনুরোধের কারণে ওরা আরাম করে অনেক হুমকি দিছে। এটা শেষ ঠিকানা, এটা যদি ভেঙে যায় যেভাবে ডেজের বালু তুলতেছে এভাবে ভেঙে যাবো। বালু তুললে আঙ্গর বাড়ি ঘর ভাঙে দিতেছে, আমরা জীবত নিয়ে যাবো কোথায়? তবে বিআইডব্লিউটিএ বলছে ড্রেজিং শেষ হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবেন এই অঞ্চলের মানুষ। মাঝখানে যে চরটা থাকে, চরটা থাকার জন্য দুই পাশ দিয়ে পানি যায়, পাড়গুলো ভেঙে যায়। তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে। সো আমাদের দুই পাড়ে চাপটা পড়বে না, ভাঙনটা আমাদের অনেক কমে আসবে। গত 2 মাসে নদের ভাঙনে জামালপুরের ইটাইল অংশে শতাধিক বাড়িঘর ও 50 বিঘা ফসলি জমি ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। শেরপুর সদর উপজেলার 7 নম্বর চরগ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি ব্যবহার অনুপযোগী। পাকাকরণ শুরু হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর পালিয়েছে ঠিকাদার। দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। পাকা সড়ক নির্মাণ করতে 2 ধারে ইটের গাঁথুনি দিয়ে মাঝ থেকে সরিয়ে ফেলা হয়েছে মাটি। বালু ভরাটের পর করা হবে পাকা। তার আগে রাজনৈতিক পট পরিবর্তন। আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকায় বাকি কাজ সম্পূর্ণ না করে পালিয়ে যায় ঠিকাদার। 17 মাস ধরে কাজ বন্ধ থাকায় বিপাকে শেরপুরের কামারচরের ইউনিয়নের 7 নম্বর চরের বাসিন্দারা।
দশানী নদীর তীরবর্তী এলাকায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা, কয়েকটি মসজিদ ও বড় বাজার থাকলেও শাহাবুদ্দিচর থেকে মাত্র 4 কিলোমিটার কাঁচা সড়কটিতে বৃষ্টিতে হাঁটু পানি সমান কাদা জমে যায়। এতে চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ স্থানীয়রা। রাস্তা কাজ শুরু করার পরে অল্প কিছু করার পরে পালাইছে। বর্ষাকালে আমাদের এই রাস্তায় এমনই অবস্থা হয় যে চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায় এবং নানা দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে তো আমরা এই রাস্তাটা আসি না। আজকে যদি পাকা থাকতো, রাস্তা থাকতো, পাকা থাকতো, তাহলে অল্প সময়ে আমরা 5 টাকা 10 টাকা দিয়ে কামারচর বাজার যায় বেচাকেনি করা হইতাম। আমাদের রাস্তার কাজটা তাড়াতাড়ি যেন সম্ভাবনা হয়। নির্দিষ্ট সময় কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এখন যথাসময়ে কাজটা করে নেয়, আমার সরকারি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও কাজ তো বাতিল হবেই এবং সে ডিবারও হবে। 2023 সালের ডিসেম্বরে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার অংশ সড়ক সংস্কারের দায়িত্ব পায় ভাটি বাংলা এন্টারপ্রাইজ ও বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। কাজ শেষ হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে। সময় সংবাদ, শেরপুর। কোথাও গর্ত, কোথাও কাদা, আবার কোথাও ভাঙা কালভার্ট। হবিগঞ্জের কামাইছড়া রানীগাঁও সড়কের বেহাল দশা। স্থানীয়দের পাশাপাশি চা বাগানের শ্রমিকদের যাতায়াত করতে গিয়ে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। দ্রুত সংস্কারের আশ্বাস এলজিইডির। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে রিপোর্ট। কোথাও গর্ত, কোথাও কাদা, আবার কোথাও ভাঙা কালভার্ট, এমন চিত্র হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কামাইছড়া থেকে রানীগাঁও সড়কের। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন হাজারো চা শ্রমিক। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতে রাস্তায় জমে পানি। বছরের পর বছর এই অবস্থা চললেও হয়নি সংস্কার। যাতায়াত ভোগান্তিতে স্থানীয়রা। আমার ডেলিভারি যেমন যায় না, বিরাট কষ্টই জায়গা, যেহেতু আমরা রাস্তা যাই না, এটা মরণ গাঙ্গে যাইতে প্রায় আইলে করে কইব আমরা রাস্তাঘাট কইটা দেব, কিন্তু বুট নিয়ে আইরা পরে দেখা যায় আমরা সাথে এরা করে বেইমানি। আমরা বাগানে ট্রাক্টর দিয়ে ঠান্ডা নিয়ে দিই চালানটা, আগে গাড়ি আইতো, এখন আয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পৌঁছানোর একমাত্র পথ এটি। সড়কের খানাখন্দের কারণে বেশি ভোগান্তিতে পড়েন রোগীরা। দ্রুতই সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। আসলাম ভাই, আমি রুগী লইয়া আমি নিজেই রুগী গেছি, এখন আমি যাইতে পারি না। এখন এরারে কেন লোকজন আনছি ডাকিয়া 4-5 জনটা কইছে আমারে পার করে দিতে। রাস্তাটা ঠিক করার জন্য আমি রিপোর্টেও করাই এবং পরবর্তীতে আমরা স্থানীয় প্রতিনিধি যারা আছে ওনাদের নলেজেও নিয়ে আসি। দেন ইউনো সাহেবরাও আমি ওই রিপোর্টগুলো দেখাই, ওনারা আশ্বস্ত করছে হয়তো ওনার ব্যাপারটা দেখবে। বরাদ্দ পেলে কাজ শুরু করার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। রাস্তাটি 3টি চা বাগানের মাঝখান দিয়ে চলে গিয়েছে। ভবিষ্যতে রাস্তাটি প্রকল্পের মাধ্যমে পাকাকরণের জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। 13 কিলোমিটার দীর্ঘ এই সড়কে অন্তত 5 কিলোমিটার এখনো কাঁচা। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন প্রায় 20,000 মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। জমিদাতা ও শিক্ষকদের এক পক্ষের সঙ্গে অধ্যক্ষের বিবাদে দ্বিখণ্ডিত ময়মনসিংহের তারাকান্দার একটি কলেজ। মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ। স্থানীয় প্রশাসন দুপক্ষের সমঝোতার চেষ্টা করেও হয়েছে ব্যর্থ। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হোসেন আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক। কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী, তবে ক্লাসে উপস্থিতি মাত্র 6 জনের। অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের একটি পক্ষের দ্বন্দ্বের জেরে কলেজ দ্বিখণ্ডিত। 2014 সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভাষা সৈনিক শামসুল হক কলেজ। 2023 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে থাকে। গত 20 মে থেকে কলেজে যান না অধ্যক্ষ। বর্তমানে মূল ক্যাম্পাসে এক গ্রুপ এবং অধ্যক্ষের নেতৃত্বে অস্থায়ী আরেকটি ক্যাম্পাস তৈরি করে সেখানে শিক্ষকদের আরেক গ্রুপ একই কলেজের কার্যক্রম চালাচ্ছে। এই অবস্থায় শিক্ষা জীবন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। যারা কয়েকজন আছে কিছু মধ্যে তারা চালাইতেছে, তো আমাদের টিচার নাই ক্লাসের মতো। তাদের ব্যক্তিগত স্বার্থের টান নিয়ে ওনারা দুইভাবে বিভক্ত হয়ে গেছে। আমার এই ক্ষতিপূরণ দিবে কে? এলোমেলো হয়ে গেছে, তো আমরা লেখাপড়ার ক্ষতি হইতেছে। শিক্ষকদের এক পক্ষের অভিযোগ, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের অনুমোদন থাকলেও শুরু থেকে শুধু মানবিকের শিক্ষার্থী ভর্তি ও জনবল নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম চালানো হয়। তবে এমপিও ভুক্তির পর ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষক আগের নিয়োগ দেখিয়ে অর্থ আত্মসাৎ সহ অধ্যক্ষের নানা অনিয়মের প্রতিবাদ করায় তৈরি হয় দ্বন্দ্ব। উনি কিছু অনিয়ম করেছেন, আমরা দাতা সদস্য ক্লাস যারা প্রতিষ্ঠাতা এগুলোর প্রতিবাদ করাতেই মূলত 2টা ক্যাম্পাসের তৈরি হয়েছে। ক্যাম্পাস 2টা হয়তো প্রিন্সিপাল আলাদা হয়ে গেছে, মূল ক্যাম্পাসে প্রিন্সিপাল আসে না। আমাদের সবাইকে চিঠি দিচ্ছে, আমরা অনুপস্থিত।
এবং আমার বেতন বন্ধ করে দিচ্ছে। মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ। শিক্ষকদের আরেকাংশের দাবি, জমিদাতা পরিবারের সদস্য ও শিক্ষক ইকরাম হোসেন এবং তার পরিবারের সদস্যদের বাধা ও নানা হুমকিতে মূল ক্যাম্পাসে যেতে পারছেন না তারা। আর অধ্যক্ষের অভিযোগ, এমপিও ভুক্তির পর জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে শিক্ষা বিভাগ ইকরাম হোসেনকে নির্বাচন করলেও বেশ কয়েকজন শিক্ষকের নিয়োগ অবৈধ দাবি করে কলেজ থেকে বের করে দেওয়া হয় অধ্যক্ষকে। সমাজবিজ্ঞানের প্রভাষক ইকরাম স্যার, আপনারা কিভাবে কলেজে ঢুকেন এটা আমরা কালকে দেখব, আইসেন। তাদের বাড়ি পর্যন্ত, আমরা কলেজ গেট পর্যন্ত যেতে পারি নাই। আমরা যদি আশান্বিত হই কিংবা আপনাদের মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, আমরা কালকেই ওই মেন ক্যাম্পাসে ফিরে যেতে ইচ্ছুক। আমাকে বলা হয়েছে যে পর্যন্ত এর সমাধান আমি না করতে পারবো সেই পর্যন্ত আমি যদি কলেজে ঢুকি আমাকে হত্যা করা হবে। জটিলতা নিরসনে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ইউএনও। শিক্ষা বিভাগ বলছে সমঝোতা না হলে এমপিও বাতিলের সুপারিশ করা হবে। উভয় পক্ষই এখানে আসলে তাদের নিজ নিজ দাবির পক্ষে অনড় ছিলেন, যার কারণে এখন পর্যন্ত এটা সমঝোতায় আসেনি। যদি আমরা এটা সমঝোতা না হয় তাহলে অবশ্যই তাদের যাতে বেতন ভাতা বন্ধ হয়, এমপিও বন্ধ হয়, এই ব্যাপারে আমি আমার মাধ্যমিক শিক্ষা মহাপরিচালক মহোদয়কে আমি সুপারিশ করব। কলেজটির শুরু থেকে এখনো পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিলেও রয়েছেন 3 শিক্ষক। প্রতি মাসে পাচ্ছেন বেতনসহ সকল সুবিধা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। সরকারি অচলাবস্থা কাটিয়ে উঠতে না পারলে 20% ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। একই সঙ্গে সাময়িকভাবে খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছেন আদালত। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিমার অর্থ সরকারি তহবিলের পরিবর্তে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে 39 দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই, বেতন আটকে দেয়া, সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও। গত সপ্তাহে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা 10% কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন না গড়াতেই এই সংখ্যা 20% পর্যন্ত কমানোর কথা ভাবছে তার প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানান, কর্মচারীদের অনুপস্থিতি বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। বড় এয়ারলাইন্সগুলো বলছে প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না। তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন, সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার, যা নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো। এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত। আদেশটি প্রায় 4 কোটি 20 লাখ মার্কিন নাগরিককে প্রভাবিত করছে, যারা স্ন্যাপ প্রোগ্রামের উপর আগাগোড়া নির্ভরশীল। সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বীমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিবাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশুসহ নিহত হয়েছে 2 জন। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। 2 বছর ধরে চলা আগ্রাসনে বিষাক্ত হয়ে গেছে গাজার পানির উৎস। এদিকে যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় প্রাণহানি 3। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাদের সহায়তা করছে নেতানিয়াহু সেনারা। জাতিসংঘের তথ্য বলছে সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের 70টি গ্রামে 126টি সহিংস হামলা হয়েছে। পুড়ে গেছে 4000-এরও বেশি জলপাই গাছ। এদিকে গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা। ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়েছে আশপাশের বসতি ও আশ্রয় শিবিরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে পানির স্তর 6 মিটার পর্যন্ত বেড়ে গেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যদিও 1 বছরেরও বেশি সময় আগেই কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। দিনিপ্রো ও জাপোরিজ্জিয়ায় নিহত অন্তত 11 জন, হতাহত বেশ কয়েকজন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা। এরই মধ্যে 1 মাসে রেকর্ড সংখ্যক 21,000-এরও বেশি ইউক্রেনীয় সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহার দাবি, রাশিয়ার পক্ষ থেকে প্রায় 1400 আফ্রিকান নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে প্রয়োজনে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিপক্ষে সেনা মোতায়েন করার কথা জানিয়েছে জার্মানি। রাতভর 25টিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানায়, দেশজুড়ে 450টিরও বেশি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আঘাত হানে দিনিপ্রো ও জাপোরিজ্জিয়ায়। একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া শিরিদেঙ্কো জানান, খার্কিভ, কিয়েভ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই 21,600-রও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে 3 গুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে। উল্টো দিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন, আফ্রিকার 36টি দেশের 1400 জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি আফ্রিকান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে। এদিকে জার্মানির দাবি, ন্যাটোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য 8 লাখ সেনা প্রস্তুত রয়েছে। সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ। তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম। কমিটির বাকি 2 সদস্য বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ। আইসিসি সভায় যোগ দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দেশে ফেরার পর দেয়া হলো এই কমিটি। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে 15 কর্মদিবসের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন। যদিও জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন মঞ্জুরুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধীরা কেউ ঐক্যে জোর তারেক রহমানের। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে প্রাণহানির ক্ষতিপূরণ দিতে হবে ঠিকাদারকে, দাবি ডিএমটিসিএল এর। প্রকল্প বুঝে না পাওয়ার যুক্তি, তদন্তে গাফিলতি চিহ্নিতের পরামর্শ।
4 লাখ টাকা দাবি করে আমি মুশাহিদের কাছে মইনের কাছে নিয়ে দিয়ে দিতাম, আর নাইলে আমার হাজবেন্ডের মাইরা লাইব। আমি বুঝতেছি না আপু, আপনি কি বলতেছেন? ফেসবুক সহ নানা মাধ্যমে বিদেশে চাকরির চটকদার বিজ্ঞাপনের ফাঁদ, পাড়ি জমিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। জিম্মির পর টাকা আদায়ে জড়িত রিক্রুটিং